আজ আমি বার্লিন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। 1878-এর 3রা মার্চ রাশিয়া ও তুরস্কের মধ্যে স্যান স্টিফানোর সন্ধি হয়। এই সন্ধির সবচেয়ে বিতর্কিত দুটি শর্ত হলো, একটি বৃহৎ বুলগেরিয়া রাষ্ট্র সৃষ্টি হবে যা বলকান পর্বতমালার উত্তর ও দক্ষিণের ভাগ নিয়ে বুলগেরিয়া গঠিত হবে, যার সীমানা ম্যাসিডোনিয়া পর্যন্ত বিস্তৃত হবে। অতএব বৃহৎ বুলগেরিয়ার সীমান্ত বিস্তৃত হবে ইজিয়ান সমুদ্র পর্যন্ত। এই 2 বছর এই বুলগেরিয়া রুশ পাহারায় থাকবে। 2 মন্টিনিগ্রো ও সার্বিয়ার বিস্তার হয়, যার ফলে এই 2 রাজ্যের সীমানা সংলগ্ন হয়ে যায়। এছাড়া অন্যান্য শর্তের দ্বারা স্থির হল, ককেসাসে ও দক্ষিণে বেসারাবিয়ার রাশিয়া গুরুত্বপূর্ণ প্রান্তিক অঞ্চল পাবে, রোমানিয়া পাবে দ্রুজ। কিন্তু স্যান স্টিফানোর সন্ধি কার্যকর হলো না। রাষ্ট্রবর্গের জন্য রাশিয়াকে অস্ট্রিয়া হাঙ্গেরি ও গ্রেট ব্রিটেনের সঙ্গে পূর্ববর্তী সমঝোতার মনোভাবে ফিরে যেতে হয়। রাশিয়া এই সন্ধি পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। বিসমার্কের সভাপতিত্বে বার্লিনে একটি কংগ্রেস আহুত হলে এই সন্ধি পুনর্বিবেচিত হয়। 1878-এর গ্রীষ্মকালে মাসখানেক আলোচনার পর বার্লিনের সন্ধির দ্বারা বলকান অঞ্চলের মানচিত্র আবার নতুন করে তৈরি হয়। স্যান স্টিফানোর সন্ধির কিছু কিছু শর্ত বহাল থাকে, যেমন সার্বিয়া, মন্টিনিগ্রো ও রোমানিয়ার স্বাধীনতা স্বীকৃত হয়। দক্ষিণ বেসারাবিয়া এবং ককেসাসে বাটুম, আর্দাখান ও কারস রাশিয়ার হাতে থাকল, কিন্তু অন্যান্য শর্ত পাল্টে গেল। স্যান স্টিফানোর সন্ধির ফলে প্রাপ্ত কিছু রাজ্যাংশ সার্বিয়া ও মন্টিনিগ্রো ছেড়ে দিতে বাধ্য হল। এই সন্ধির দ্বারা সৃষ্ট বৃহৎ বুলগেরিয়া ত্রিধা বিভক্ত হল। বলকান পর্বতমালার উত্তরে অবস্থিত বুলগেরিয়া আত্মনিয়ন্ত্রণের অধিকার পেল। বলকান পর্বতমালার দক্ষিণে অবস্থিত পূর্ব রুমেলিয়া আবার তুরস্কের অধীনে এলো। নতুনভাবে ম্যাসিডোনিয়া সুলতানের অধীনে রইল, যদিও সেখানে কিছু সংস্কারের ব্যবস্থা করা হলো। বসনিয়া ও হার্জেগোভিনা এবং নোভি পাজারের সংযোগ অস্ট্রিয়ার অন্তর্ভুক্ত না হলেও অস্ট্রিয়া কর্তৃক অধিকৃত হল। গ্রেট ব্রিটেন সাইপ্রাস লাভ করল। বার্লিন কংগ্রেসের সিদ্ধান্তে রাশিয়া ক্ষতিগ্রস্ত হয়। রুশ জনমত গ্রেট ব্রিটেন, অস্ট্রিয়া হাঙ্গেরি ও সব দালাল বা অনেস্ট ব্রোকার বিসমার্কের উপর ক্ষুব্ধ হয়ে উঠল। বার্লিন সন্ধি 1878 খ্রিস্টাব্দে সাধারণভাবে নিকট প্রাচ্যের ইতিহাসে একটি দিক নির্দেশক চিহ্ন বলে পরিগণিত হয়। ডেভিড টমসনের মতে এটি পূর্বাঞ্চলীয় সংকটের 3য় ঘটনা। এই সন্ধির শর্ত থেকে স্পষ্ট বোঝা যায় যে স্যান স্টিফানোর সন্ধি ন্যায়পরায়ণতার স্বার্থে সংশোধিত হয়েছিল ব্রিটেন ও অস্ট্রিয়া হাঙ্গেরির স্বার্থে। শেষ পর্যন্ত এই ধরনের সন্ধি ব্যর্থ হতে বাধ্য হয়। বৃহৎ শক্তিবর্গ বলকান জাতিসমূহের আশা আকাঙ্ক্ষা পুরোপুরি উপেক্ষা করেছিল। সম্ভবত বার্লিনের সন্ধির সবচেয়ে বড় ভুল এইটি, ভারসাম্য বজায় রেখে অপোষণ নীতির দ্বারা বৃহৎ শক্তিবর্গ অস্ট্রিয়া হাঙ্গেরি, রাশিয়া ও ব্রিটেনের পরস্পর বিরোধী স্বার্থ মেলাতে চেয়েছিল। বলকান রাজ্যসমূহের ও তুরস্কের পরবর্তী ইতিহাস থেকে যারা বার্লিনের সন্ধি করেছিলেন তাদের বিজেতার প্রমাণ মেলে না।
বার্লিনের সন্ধির সবকটি রাজ্যিক পুনর্বিন্যাসী বলকান জাতিসমূহের আশা আকাঙ্ক্ষাকে আহত করেছিল। প্রথমত, বৃহৎ বুলগেরিয়ার বিভাজন বুলগেরীয়দের জাতীয়তাবাদের উপর একটি মারাত্মক আঘাত। এই সন্ধি বুলগেরিয়াকে ঐক্যবদ্ধ হতে দেয়নি, বরং তা অস্ট্রিয়া এবং হাঙ্গেরির স্বার্থে বুলগেরিয়াকে দমিয়ে রাখা হয়েছিল, কেননা তাহলে রাশিয়ার সম্ভাব্য মিত্র বৃহৎ বুলগেরিয়া ইজিয়ান সমুদ্রের দিকে অস্ট্রিয়া হাঙ্গেরির পথ জুড়ে দাঁড়াত। বুলগেরিয়ার তুরস্কের পাশবিক হত্যাকাণ্ড সত্ত্বেও ম্যাসিডোনিয়াকে তুরস্কের অধীনে রেখে দেয়া হয়। এই ব্যবস্থা হলো তুরস্ককে টিকিয়ে রাখার জন্য, অথচ তুরস্ককে জিইয়ে রাখা আর সম্ভব ছিল না। এতে তুরস্কের মরণ যন্ত্রণাই বেড়েছিল, তার কিছু হয়নি। ম্যাসিডোনীয় প্রশ্ন নিকট ভবিষ্যতে বিবাদের উৎস হয়ে ওঠে। অন্যদিকে বেসারাবিয়া রাশিয়ার হাতে চলে যাওয়ায় রোমানিয়া ক্রুদ্ধ হয়েছিল। পরিবর্তে রোমানিয়া পেয়েছিল দব্রুজা, যাকে একেবারেই অনুর্বর ভূমিখণ্ড বলা যেতে পারে। বসনিয়া হার্জেগোভিনার সার্বদের প্রতিও অনুরূপ উপেক্ষা দেখানো হয়েছিল। তাদের অস্ট্রিয়া হাঙ্গেরির শাসনাধীনে রাখা হয়। গ্রিস সুলতানের কাছ থেকে থেসালি ও এপিরাসের কিয়দংশ পেল, কিন্তু গ্রিক দ্বীপ ক্রিটকে সুলতানের অধীনে রাখা হলো। স্বভাবতই ক্রিটবাসীদের গ্রিসের সঙ্গে সংযুক্তির কামনা আরও একটি সমস্যার সৃষ্টি করল। বার্লিনের সন্ধির প্রধান ত্রুটি হল জাতীয়তাবাদী ভাবধারার প্রতি উপেক্ষা। বলকান জাতিসমূহের অসন্তোষের ফলে নিকট ভবিষ্যতে আবার বলকান আগ্নেয়গিরির যে অগ্নিক্ষরণ শুরু হয়, তা শেষ পর্যন্ত একটি মহাযুদ্ধ নিয়ে আসে। বার্লিনের সন্ধিতে বৃহৎ শক্তিবর্গ যে রাজ্যাংশ লাভ করেছিল, তাতে তাদের লাভ সামান্যই হয়েছিল, কিন্তু এই সামান্য লাভের লোভই কিছুকালের মধ্যে তাদের যুদ্ধের গহ্বরে টেনে নামায়। তুরস্কের ভাঙন আরও একটি বড় সমস্যার সৃষ্টি করেছিল। রুশ তুরস্ক যুদ্ধ 1877 থেকে 1878 খ্রিস্টাব্দের পর যে রাজ্যসমূহ তুরস্কের ছিল, আইনত তা সবই রইল, কিন্তু প্রকৃতপক্ষে সে তার সব ইউরোপীয় রাজ্য হারালো। সুলতান বুলগেরিয়া, পূর্ব রুমেলিয়া, অন্যান্য রাষ্ট্রের নামমাত্র শাসক রইলেন। অন্তত ইউরোপীয় রাষ্ট্রসমূহের কাছে এই সত্য স্পষ্ট হয়ে উঠেছিল যে বার্লিন কংগ্রেসের সময় থেকে ইউরোপে তুরস্কের আধিপত্য শেষ হয়ে যায়। অতএব যে প্রশ্ন দেখা দিল তা হলো, এই শূন্যস্থান কে পূরণ করবে? অস্ট্রিয়া হাঙ্গেরি, গ্রেট ব্রিটেন অথবা রাশিয়া? এই প্রশ্ন এতই গুরুতর হয়ে উঠেছিল যে বৃহৎ রাষ্ট্রবর্গকে এর জন্য যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছিল। ইটালি বার্লিন কংগ্রেস থেকে শূন্য হাতে ফিরে এসেছিল, তাতে ইটালি বিক্ষুব্ধ হয়েছিল। সম্ভবত ইটালি আশা করেছিল যে আফ্রিকায় তুরস্কের সাম্রাজ্যের শেষ অবশেষ ত্রিপলি সে পাবে। বার্লিনের সন্ধিপ্রসূত ইটালির অসন্তোষ 1911 ইটালি তুরস্ক যুদ্ধে পরিণত হয়। জার্মানিকেও একটি নতুন সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। বিসমার্ক রাশিয়া ও অস্ট্রিয়া হাঙ্গেরি উভয়কেই সন্তুষ্ট করতে চেয়েছিলেন। সৎ দালালের ভূমিকা নিয়েছিলেন তিনি। এজিপি টেইলরের মতে এ হয়তো বিসমার্কের নিরপেক্ষ থাকার শেষ চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত তাকে অস্ট্রিয়া হাঙ্গেরির পক্ষ নিতে হয়েছিল। বার্লিনের কংগ্রেসের সময় থেকে ইউরোপে দুটি শিবিরে বিভক্ত হয়ে যায়। ফের মতে রাশিয়ার বিরুদ্ধে এক
একা যুদ্ধ করার সাহস ছিল না অস্ট্রিয়া হাঙ্গেরির। জার্মানির সঙ্গে মিত্রতাই অস্ট্রিয়া হাঙ্গেরিকে সেই সাহস দিয়েছিল যা ইউরোপকে ক্রমশ 1914-র গহ্বরের দিকে নিয়ে যায়। অতএব বার্লিনের কংগ্রেস অনেক নতুন সমস্যার সৃষ্টি করেছিল, কেননা সমস্যার সমাধানের চেয়ে তুরস্ক থেকে নতুন রাজ্যাংশ কেড়ে নেওয়ার দিকে তাদের নজর ছিল অনেক বেশি। এজিপি টেলর বলেছেন যে এই ব্যবস্থা দীর্ঘস্থায়ী হবে তা বার্লিনের কোনো রাজনীতিবিদই আশা করেননি। তার কারণ সম্ভবত এই যে রাষ্ট্রবর্গ এই বিষয়ে সচেতন ছিলেন যে তারা জেনে শুনে সমস্যার সৃষ্টি করছেন।